সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। যেমনটি ক্যাপশনে লিখেছি যে জিএম কাদেরের মন্তব্যের জবাবে কিছু কথা বলতে চাই। জিএম কাদেররা কেমন রাজনীতিবিদ বাংলাদেশের, এটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আপনাদেরও মনে থাকার কথা, গত বছরের একটা ভারতের একটা রাষ্ট্রীয় সফর শেষ করে জিএম কাদের বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে বাংলাদেশের সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিল যে ভারতে কি আলোচনা হয়েছে আপনার সাথে, ভারত আসলে এই 24-এর নির্বাচনের ব্যাপারে কি বলতে চায়, তাদের অবস্থান কি, উনি কি উত্তর দিয়েছিল জানেন? উনি বলেছিল যে ভারতে যে বিষয়ে কথা হয়েছে এই বিষয়টা বলা যাবে না। এখন বুঝেন, এই লোকটা গতকালকে মন্তব্য করেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে। এই রিসেন্ট মন্তব্য করেছে গত 2 দিন আগে। অথচ এই লোক একটা স্বাধীন দেশে রাজনীতি করে, সে একটা দেশে কূটনৈতিক কি আলোচনা হয়েছে এটা জনগণের কাছে বলবে না, বলা যাবে না। সে বলে যে এটা বলা যাবে না, এটা সিক্রেট। তাহলে এটা এই জাতীয় পার্টিটা, এই দলটা কাদের রাজনীতি করতো ওই সময়? আর জাতীয় পার্টি এখন বড় লম্বা লম্বা কথা বলে কেন জানেন? জাতীয় পার্টিকে তো পানিশমেন্টটা হয় নাই, ফ্যাসিবাদ তো পালায় গেছে, ফ্যাসিবাদের দোসর ছিল এরা। ফ্যাসিবাদ তো প্রতিষ্ঠাই হইতে পারত না যদি জাতীয় পার্টি তার পাশে না থাকতো। জাতীয় পার্টি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে এবং নিজে ওই সময় ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ আমজাম নিয়েছে, নিজেরা খেয়ে দিয়ে বেঁচে ছিল ওই সময়। এখন ওই দলটা পালিয়ে গেছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে, মানে যার তাবেদারি করতো সে কিন্তু পালিয়ে গেছে। কিন্তু কি মজার ব্যাপার যে এই তেল দেওয়া বাহিনীটা, এই দোসর বাহিনীটা কিন্তু থেকে গেছে। সে আবার বড় বড় কথা বলতেছে যে সে এখনো জনগণের প্রতিনিধিত্ব করে। আমি জানি না বাংলাদেশে জাতীয় পার্টির জন্ম উত্থান আপনারা জানেন, কিন্তু তাদের বেড়ে ওঠা এবং কি সমসাময়িক গত সময়গুলোতে তাদের যে অ্যাক্টিভিটি ছিল আওয়ামী লীগের সাথে, এখানে মানে তারা জনগণের রাজনীতি করে, বাংলাদেশের জনগণের রাজনীতি করে, এই কথাটা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। কোন মুখে, মানে কতটা নির্লজ্জ প্রাণী হইলে এই জাতীয় পার্টির জিএম কাদের এখন বলতে পারে যে সে আর আওয়ামী লীগ 50% মানুষের, 40-50% মানুষের প্রতিনিধিত্ব করে, তাদেরকে বাদ দিয়ে মানে ঐক্য হওয়া ঠিক না। তো এই জানোয়াররা তো গত আওয়ামী লীগের সময় বিএনপি, জামাত এরকম প্রায় 30টা দলকে বাদ দিয়ে রাজনীতি করেছে। তখন মনে ছিল না যে এরকম কোনো বড় শক্তিকে বা ছোট শক্তিকে বাদ দিয়ে রাজনীতি করা যাবে না? তখন এই তাবেদাররা দাঁড়াইতে বলে না এই সংসদে যে আমরা এই সংসদ থেকে বেরোয় যাব, ওয়াক আউট করবো, কারণ এই সংসদ একটা বড় শক্তিকে বাদ দিয়ে কার্যক্রম করছে। বলছে আজকে খুব একটা শক্তিকে বাদ দিয়ে ঐক্য করলে ঐক্য হবে না, সে ঐক্য শিখাইতে আসছে জাতীয় পার্টি এখন, তাই না? মানে বাংলাদেশে মূলত এই মুহূর্তে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সবাই ওই প্রধান উপদেষ্টার সাথে কমিটমেন্ট করেছে। তা না হলে এই মন্তব্যের পরে এর পিড়ে দেশ থেকে বাইর করার কথা ছিল, বুঝছেন? সে যে কথা বলছে এখনো যে আওয়ামী লীগ এবং তারা 50% মানুষের প্রতিনিধিত্ব করে, অথচ তার কর্মকাণ্ড যা ছিল অতীতে আওয়ামী লীগের সাথে, তাকে মানুষ পিড়ে বাইর করেনি। এটা সৌভাগ্য। তো যাই হোক, এটা গেলে আমার আলোচনার প্রথম প্রসঙ্গ। দ্বিতীয় একটা প্রসঙ্গ আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মানে ভারতে বাংলাদেশকে বর্জন করার প্রেক্ষিতে ভারতের যে অবস্থা এখন, সেই বিষয়ে একটু কথা বলবো। আপনারা গত 15 বছর একটা সবক শুনেছিলেন। সবকটা কি জানেন? যে ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। ভারতের সাথে যদি আমরা বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দেই, ভারত থেকে আমরা মুখ ফিরাই নেই, তাহলে আমাদের মতো ছোট দেশ, ছোট প্রতিবেশী বাঁচতে পারবে না, টিকতে পারবে না। এমন বয়ান আমরা গত সরকারের দালালদের মুখে প্রতিনিয়ত শুনেছি কিনা? তো এখন কোনো একটা প্রেক্ষিতে, কোনো একটা অবস্থার প্রেক্ষিতে যখন
ভারত আমাদেরকে ভিসা বন্ধ করে দিল, ভারত আমাদের সাথে বাণিজ্যিক রিস্ট্রিকশন দিল। ঠিক ওই মুহূর্তে ভারতের অর্থনৈতিক অবস্থা নিশ্চয় আপনারা বুঝতেছেন, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন, খবরাখবর রাখেন, তারা তো ভারতীয় অর্থনৈতিক অবস্থা বুঝে ফেলছেন। ভারতীয় এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের পাশে দিয়ে যে অঞ্চলগুলা, এই অঞ্চলগুলাই বাংলাদেশের কাছে এইটা ওইটা বিক্রি করে খায়, বিক্রি করে চলে, বুঝেন। বাংলাদেশের পর্যটকরা যদি ভারতে না যায় কি অবস্থা হয়েছে আমি বলার দরকার নাই, আপনারা জানেন যে কি অবস্থা হয়েছে পর্যটনের। মানে ভারতের সাংবাদিকরা লাইভে দেখাচ্ছে যে যেই রুমটা, তারা বলতেছে, ভুক্তভোগীরা বলতেছে যে এই রুমটা 1200 টাকা ভাড়া হইতো, তা এখন 500-600 টাকা ভাড়া নিচ্ছে না। খালি রাস্তা দেখায়, বলতেছে যে এই রাস্তায় লোকারণ্য গ্যাদারিং থাকতো, এখন কোনো মানুষ নাই। চিকিৎসকরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মনে করে যে না, রাজনীতির সাথে আমাদের চিকিৎসা খাত জড়ানো দরকার নাই, ভারতের পেশেন্টরা, ভারতের রুগীরা আমাদের ক্লায়েন্ট, আমরা তাদেরকে সাপোর্ট দিতে চাই, এটা আমাদের নৈতিকভাবে আমাদের দরকার, রাষ্ট্রীয়ভাবে আমাদের দরকার। আরেকটা পক্ষ সরকারের দালালি করে, তারা মনে করে যে না, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের আওয়ামী লীগের সময় কিন্তু এরকম একটা দালাল ছিল, যখন বড় ধরনের কোনো ঝামেলায় পড়তাম, বড় ধরনের কোনো বড় ধরনের অসম বাণিজ্যিক চুক্তি হইতো, তখন এই দালালগুলো বলতো না, এটা সমস্যা না, এটা একসময় ঠিক হয়ে যাবে, বুঝছেন। তো দেখেন, পর্যটন খাত, চিকিৎসা খাত, এই মানে বেচা কিনা, বাণিজ্যিক খাত, প্রশাসন, এই কি বলে শপিং খাতটা, যেটা আমাদের কিছু কিছু ওই যে মানে কি বলবো, এটা নতুন টাকা হওয়া লোকজন আছে না, ইন্ডিয়া যায় একটু ঘুরে আসি, শাড়িটা ইন্ডিয়াতে কিনে আনছি, বউ খুশি হবে, শ্বশুরবাড়ির লোকজনও খুশি হবে, এরকম কিছু পয়সাওয়ালা আছে না আমাদের দেশে। আবার ঘুরতে গেলে ইন্ডিয়াতে ঘুরে আইছি। বাংলাদেশে যথেষ্ট বিনোদন কাটানোর সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এর বাইরেও ভারতের সাথে পর্যটন খাতটা আমাদের সাথে চুকে গেলে মালদ্বীপ, এই নেপাল, এই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যথেষ্ট সুন্দর সুন্দর জায়গা আছে। এবং কি এটা দেখবেন যে এই দেশগুলো এগিয়ে আসবে, ভারতের মতো খরচে আমরা এইসব দেশে ভ্রমণ করতে পারবো, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। অতএব ভারত যে মানে আওয়ামী লীগ সরকার যে বয়ানটা আমাদেরকে দীর্ঘ 16 বছর শিখে আসছিল, শুনে আসছিল যে ভারতকে ছাড়া আমরা বাঁচবো না, ভারতের মশলা ছাড়া আমরা মশলা কোথায় পাবো, এখন দেখেছেন ভারতের চিনি ছাড়া আমরা চিনি কোথায় পাই। এই গ্লোবাল ভিলেজে কোনো কিছু সংকট নাই, একটা দ্বার বন্ধ হয়ে যাবে, 1000 দ্বার খুলে যাবে। অতএব আর আমরা আমাদের জনগণের জন্য কয়েকটা কথা বলি। ভারত যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ভিসা দিবে না, ভিসা রিস্ট্রিকশন দিয়েছে, বাণিজ্যিক রিস্ট্রিকশন দিয়েছে, এই দেশে যারা উদ্যোক্তা আছেন, এই দেশে যারা ব্যবসায়ী আছেন, এটা একটা মক্ষম সময় আমাদের জন্য। এই মক্ষম সময়ে আপনি অন্য দেশে বাণিজ্যিক দ্বার খোলেন, নিকটতম প্রতিবেশী অন্য দেশ যত দেশ আছে তাদের সাথে কোঅপারেট করেন, যে আমি অমুক জিনিস কিনতে চাই, আমার পার্শ্ববর্তী দেশ থেকে আমি আগে নিতাম, এখন সেখান থেকে নিচ্ছি না, আমাকে কিভাবে সবচেয়ে কমে দেওয়া যায়, এই জায়গাগুলায় যান। এবং বিয়ের শপিং, বাণিজ্যিক কেনাকাটার জন্য প্রথম কথা হলো যে দেশ থেকেই করেন। দেশে বেটার ফেব্রিক্স আছে, মানে বেটার এই কোয়ালিটিফুল আপনার এই কাপড় হয়, এখান থেকে কিনেন। তারপরও কেউ অতি লাক্সারিয়াস দেখাইতে চাইলে ইন্ডিয়া বাদ দেন, ইন্ডিয়া বাদ দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে কম হোক বেশি হোক ওখান থেকে করেন। এবং সার্বিকভাবে বাংলাদেশের যত বাণিজ্যিক এই পোর্টাল আছে, উদ্যোক্তারা আছেন, এবং ব্যক্তিগত পর্যায়েও যারা বাইরে যান, ঘুরতে যান, এবং কি প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভারত বিমুখতা তৈরি করেন, ভারতকে অ্যাভয়েড করেন। এটাই মক্ষম সময়, আপনার বাজার তৈরির মক্ষম সময় এখন। আপনার যে প্রোডাক্ট, আপনার যে চিন্তাধারা, আপনার যে আলোচনা, সকল কিছু ভারতের বাইরে অন্য কোনো দেশে সেল করার চেষ্টা করেন, ওখানে বাজার তৈরি করেন, এবং অন্য দেশকে বাংলাদেশকে পজিটিভলি আনার চেষ্টা করেন, ভারতকে প্রচণ্ডভাবে অ্যাভয়েড করেন। দেখবেন যে আমরা এই সুযোগে স্বাবলম্বী হইতে পারবো। তা না হলে সারা জীবনে আমাদেরকে শিখাইছে একটা সুই নাই, সুই বানানো লাগবে না, চলো আমরা সুই একটা আইনা দেই, বুঝছেন। এই জায়গা থেকে বাইরে দিতে হবে, আমাদেরকে সুই তৈরি করার চেষ্টা করতে হবে, না হলে ভারত বাদে অন্য কোথাও থেকে আনতে হবে। এই হলো আমার আজকের সারমর্ম।
আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দেশীয় বাজারে একদম একটা তৃণমূলের একটা পেঁয়াজ থেকে শুরু করে বিয়ের বড় শাড়ি পর্যন্ত যত কিছু আছে, এটা মেডিকেল আইটেম হোক, পর্যটন আইটেম হোক, বাণিজ্যিক আইটেম হোক, সকল কিছু শুরুতেই ভারতের বাইরে চিন্তা করবেন। 2 টাকা কম হোক বেশি হোক, আপনি বাজার তৈরি করতে পারলে একসময় কমে পাবেন, এটা মাথায় রাখতে হবে। অতএব আমাদের একটা সুযোগ, আমরা দেশীয় প্রোডাক্ট তৈরি করার এবং ভারতের বাইরে বাজার তৈরি করার, এটা এই ক্ষেত্রে আমাদের প্রচণ্ড মনোযোগী হওয়া দরকার এই মুহূর্তে। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।